প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকের এই লেকচারে প্রাণী জগতের আচরণ সম্পর্কিত যে লেকচারগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, আজকের সেই ধারাবাহিকতায় আজকের এই ষষ্ঠ লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই লেকচারে আমরা দেখব হচ্ছে প্রাণী জগতের রিফ্লেক্স। আমরা রিফ্লেক্স নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই লেকচারে। এখানে আমরা রিফ্লেক্স এবং রিফ্লেক্সের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই লেকচারে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে বিভিন্ন ভিডিও জানার জন্য আপনারা আপনাদের বেল বাটনকে ওপেন করে রাখবেন। তাহলে আমাদের লেকচারটি আমরা পরবর্তী যখন লেকচার আপলোড করব আপনাদের এখানে সেটি নোটিফিকেশন চলে যাবে। চলুন আজকে আমরা দেখি যে আমাদের আজকের যে আলোচনার বিষয় রিফ্লেক্স। ঠিক আছে, এই রিফ্লেক্স সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের লেকচারের যে মূল টপিকস আমরা সেখানেই চলে যাব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মানে আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে রিফ্লেক্স। ঠিক আছে, এই রিফ্লেক্স নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং রিফ্লেক্সের বিভিন্ন ধরনের প্রকারভেদ দেখব আর কি। আজকের লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ। আমি মূলত এই লেকচারে সাধারণত একাডেমিকভাবে আলোচনা করি, বিশেষ করে যারা বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ইউনিভার্সিটিতে যারা অধ্যয়নরত রয়েছে যে সমস্ত শিক্ষার্থীরা, এছাড়া এইচএসসি শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি লেকচার। আশা করি আপনারা সবাই আমাদের এই লেকচারের সাথে থাকবেন এবং এই রিফ্লেক্স বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব বা বিভিন্ন ধরনের রিফ্লেক্সের প্রকারভেদ সম্পর্কেও আজকের এই লেকচারে আলোচনা করা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা আমরা চলুন দেখি যে প্রথমেই জেনে নিই যে রিফ্লেক্স কি। ঠিক আছে, আচ্ছা রিফ্লেক্স আমরা যদি খুব কমনলি বলি যে আসলে রিফ্লেক্স হচ্ছে মানে একটা নির্দিষ্ট উদ্দীপনার প্রতি, সেটা বাহ্যিক হতে পারে অথবা অভ্যন্তরীণ হতে পারে। মানুষের ক্ষেত্রে যদি বলি যে মানুষের শরীরের অভ্যন্তরীণ বিষয় অথবা বাহ্যিক বিষয়, যে কোনো একটা নির্দিষ্ট উদ্দীপনার প্রতি মানুষ যে আচরণ প্রদর্শন করে, ঠিক আছে, বা প্রাণী যে আচরণ প্রদর্শন করে, যে কোনো প্রাণী যে আচরণ প্রদর্শন করে নির্দিষ্ট উদ্দীপনার প্রতি, সেটি হচ্ছে রিফ্লেক্স। সহজ কথা, অর্থাৎ বাহ্যিক এবং অভ্যন্তরীণ কোনো নির্দিষ্ট উদ্দীপনার প্রতিবর্তে প্রাণী যে একটি নির্দিষ্ট আচরণ প্রদর্শন করে সেটিকে রিফ্লেক্স বলে। যদি আমরা এটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে বলি, সেটি হচ্ছে প্রাণীর আচরণে রিফ্লেক্স বলতে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনার ফলে স্নায়ুতন্ত্রে সংগঠিত দ্রুত স্বয়ংক্রিয় এবং অনুচ্ছিক একটি প্রতিবর্তী ক্রিয়া, যেটাকে আমরা বলবো হচ্ছে রিফ্লেক্স। ঠিক আছে, এবং এটি প্রাণীর ক্ষেত্রে আত্মরক্ষা, তার বেঁচে থাকা এবং পরিবেশের সাথে খাপ খাওয়ানোর ক্ষেত্রে রিফ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, খুবই সহজ একটি বিষয়। সুতরাং রিফ্লেক্স হচ্ছে নির্দিষ্ট উদ্দীপনার প্রতি প্রাণীর যে আচরণ, অর্থাৎ একটা নির্দিষ্ট উদ্দীপনার প্রতি প্রাণী যে আচরণ প্রদর্শন করে সেটিকে রিফ্লেক্স বলে, সহজ কথা। ঠিক আছে, তাহলে উদাহরণ হিসেবে কি হবে, আমরা বিভিন্ন উদাহরণ নিয়ে আলোচনা করব পরবর্তীতে। এরপরও আমি এখানে একটু বিষয় বলে নিই, সেটি হচ্ছে আমরা খুব সহজেই একটি উদাহরণ এখানে আমরা মানে বাস্তব ধর্মী একটি উদাহরণ আমরা ব্যবহার করতে পারি। সেটি হচ্ছে যেমন মানুষের চোখে যদি আলো পড়ে, চোখে যদি আলো পড়ে তাহলে কিন্তু মানুষের চোখের পিউপিল অটোমেটিক্যালি ছোট হয়ে যায়, স্বয়ংক্রিয়ভাবে ছোট হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ আলো পড়ার সাথে সাথেই চোখের পিউপিলটা ছোট হয়ে যায়। এটা মানুষ ইচ্ছা করলেই সেটাকে ধরে রাখতে পারে না বা বড় করে রাখতে পারে না, এটা অটোমেটিক্যালি পিউপিলটি ছোট হয়ে যায় আলো পড়ার সাথে সাথে। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে একটা রিফ্লেক্স। অর্থাৎ তাহলে এখানে উদ্দীপনা কি, আলো, চোখে আলো পড়ার সাথে সাথে তাহলে রিফ্লেক্স কি, ওই যে চোখের পিউপিলটা যে ছোট হয়ে যায় সেটি হচ্ছে রিফ্লেক্স। অর্থাৎ একটা নির্দিষ্ট উদ্দীপনার প্রতি প্রাণী একটি নির্দিষ্ট আচরণ প্রদর্শন করে এবং এটাকে আমরা বলবো হচ্ছে রিফ্লেক্স। তাহলে রিফ্লেক্স কেন প্রয়োজন? ঠিক আছে, আমরা আরেকটি উদাহরণ বলতে পারি, যেমন কোনো গরম জায়গায় যদি আমরা হাত রাখি, হিট যে জায়গাটায় থাকে, সাধারণত মানে মানুষের ক্ষেত্রে তাপমাত্রা সহনীয়, শরীরে একটি নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা সে সহ্য করতে পারে, এর চেয়ে যখন এটা বেশি হয় তখন সে সেখান থেকে হাত সরিয়ে নেয়। যেমন মোমবাতির উপরে হাত যদি কোনো কারণে পড়ে, যদি প্রচণ্ড হিট থাকে তাহলে মানুষ কিন্তু অটোমেটিক্যালি সেখান থেকে হাত সরিয়ে নিবে। ঠিক আছে, সে নিবে, ওখানে ধরে রাখতে পারবে না সে। ঠিক আছে, সে যদি ঘুমন্ত অবস্থায়ও থাকে তার হাত মানে সে ঘুম থেকে জেগে যাবে অথবা সে হাতকে সরিয়ে নিবে আর কি। ঠিক আছে, অটোমেটিক্যালি কিছু কিছু বিষয় ব্রেইন ওই উদ্দীপনার প্রতি সেটা সাড়া প্রদান করে থাকে এবং ওই বিষয়টাই হচ্ছে রিফ্লেক্স। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
তাহলে রিফ্লেক্স হচ্ছে প্রাণীর একটি নির্দিষ্ট উদ্দীপনার প্রতি প্রাণী যে আচরণ প্রদর্শন করে একটা উদ্দীপনার বিপরীতে, সেটি হচ্ছে রিফ্লেক্স। ঠিক আছে, যাই হোক আমরা আরও অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে। আমরা এখানে রিফ্লেক্সের কিছু বৈশিষ্ট্যের কথা বলবো, যে আসলে কি কি বিষয়, অর্থাৎ একটা রিফ্লেক্স হতে গেলে কি কি বিষয় সেখানে থাকতে হবে। প্রথমত হচ্ছে রিফ্লেক্স হচ্ছে একটি নির্দিষ্ট উদ্দীপনার প্রতি প্রাণীর সাড়াদানের একটি সরলতম একক, এটা মনে রাখবেন। অর্থাৎ একটা নির্দিষ্ট উদ্দীপনার প্রতি প্রাণী অবশ্যই একটি নির্দিষ্ট আচরণ প্রদর্শন করবে, সুতরাং ওইটাকে আমরা বলবো রিফ্লেক্স। সুতরাং রিফ্লেক্স হচ্ছে প্রাণীর একটা উদ্দীপনার প্রতি প্রাণী যে আচরণ প্রদর্শন করে তার একটি সরলতম এককে আমরা বলবো হচ্ছে রিফ্লেক্স। আচ্ছা, একটি সরল উদ্দীপনার প্রতি প্রতিবর্তী যে মাধ্যম থাকবে, এটা দেহ বা দেহের কোনো অংশ এখানে স্বয়ংক্রিয়ভাবে সাড়া দিবে আর কি। অর্থাৎ রিফ্লেক্সটা অবশ্যই হবে স্বয়ংক্রিয়ভাবে। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে মানে এটা মস্তিষ্ক অটোমেটিক্যালি, অর্থাৎ গরম জায়গায় হাত পরে হাত সেখান থেকে সরিয়ে নিবে। ঠিক আছে, অথবা অপ্রীতিকর কোনো বস্তুর সংস্পর্শে যখন প্রাণী আসবে সেখান থেকে সে অটোমেটিক্যালি সরে যাবে। ওই যে চোখে আলো পড়লে চোখের পিপিল অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে সাড়া দেওয়ার যে পদ্ধতি, এটা সাধারণত হয় স্বয়ংক্রিয়ভাবে, মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে। তাহলে এই রিফ্লেক্সটা মূলত দেহের কোনো একটি অংশ স্বয়ংক্রিয়ভাবে সেখানে সংযুক্ত থাকবে। ঠিক আছে, আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব, আপনারা আরও বিষয়টি ক্লিয়ার হবেন। আচ্ছা, এগুলো স্বয়ংক্রিয় অনৈচ্ছিক। স্বয়ংক্রিয় মানে হচ্ছে অটোমেটিক্যালি এটা হবে। এটার ক্ষেত্রে মানে মানুষের সচেতন থাকতে হবে, এরপরে এরকম বিষয় না। যখন একটা নির্দিষ্ট উদ্দীপনা হবে, ওই উদ্দীপনার প্রতি স্বয়ংক্রিয়ভাবে প্রাণী এটা সাড়া দিবে, অটোমেটিক্যালি সাড়া দিবে। তার অনিচ্ছিক সত্য, যে অনৈচ্ছিকভাবে বলছি আর কি, অনৈচ্ছিক বলে ইচ্ছাকৃত না। প্রাণী ইচ্ছা করলেও জোর করে সেই গরমের উপর মানে অসহনীয় হিটে মানুষ হাত রাখতে পারবে না। অর্থাৎ কোনো প্রাণী একটা নির্দিষ্ট মানে তার কাছে যদি অপ্রীতিকর কোনো কিছু হয়, সে ইচ্ছা করলেও সে সেখানে থাকতে পারবে না, সেখান থেকে নিজের শরীরকে গুটিয়ে নিবে বা সরিয়ে নিবে ফেভারেবল কোনো জায়গায়। ঠিক আছে, সুতরাং এটি হচ্ছে অনৈচ্ছিক, অটোমেটিক্যালি ব্রেন সেখান থেকে সেটাকে সেই উদ্দীপনার প্রতি সাড়া প্রদান করে থাকবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, সেটা হচ্ছে স্টেরিওটাইপিক। স্টেরিওটাইপিক কথার অর্থ হচ্ছে অপরিবর্তনীয় পুনরাবৃত্তিমূলক আচরণ। অর্থাৎ একটা নির্দিষ্ট বাহ্যিক উদ্দীপনার প্রতি প্রাণী সব সময় ওই একই আচরণ প্রদর্শন করবে, ওই বারবারই সে একই ধরনের আচরণ প্রদর্শন করবে। এখন আমরা উদাহরণ হিসেবে এখানে কি বলতে পারি, যেমন ওই হাঁসের ডিম, আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন আপনারা অনেকে দেখেছেন এই বিষয়টি, যে হাঁসের যে সমস্ত হাঁস ডিম পেড়ে মানে সে বাচ্চার জন্য যখন ওই ডিমের উপরে তা দেওয়া শুরু করে, ওই হাঁসের ডিমটাকে যদি আমরা হচ্ছে বাইরে বের করে নিয়ে আসি, অথবা তার মানে যে অংশটা জুড়ে হাঁস ডিমগুলোকে তা দেয়, ওই অংশটার বাইরে যখন ডিমটা আসে, তখন হাঁস কিন্তু নিজের ঠোঁট দিয়ে সেই ডিমটাকে তার ওই ইটের ভিতরে সে ঢুকিয়ে নেয়। এখন ওই ডিমের পরিবর্তে সে যদি ডিম সদৃশ অন্য কোনো কিছু যদি তার চোখের সামনে দেওয়া হয়, সে অটোমেটিক্যালি কিন্তু ওই ডিমটাকে তার ভিতরে ওই ডিম ছাড়া আমি যে বস্তুটির কথা বলেছি, সেই বস্তুটিকে সে কিন্তু তার ওই ডিমের মতো করেই সে তার নিজের ডিম ভেবেই তার নিজের ভেতরে নিয়ে নিবে আর কি। ঠিক আছে, তাহলে এই যে মানে তার ডিম না থাকা সত্ত্বেও ডিম সদৃশ যে কোনো বস্তুর প্রতি ওই হাঁস যে ওই একই ধরনের সাড়া প্রদান করতেছে। উদ্দীপনাটা এখানে কি উদ্দীপনা হচ্ছে, যখন সে তার চোখের সামনে আসতেছে একটা ডিম অথবা ডিম সদৃশ কোনো বস্তু, সে সেটাকে তার নিজের ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। ঠিক আছে, তা দেওয়ার জন্য আর কি। ঠিক আছে, তাহলে এই ধরনের আচরণ, আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন, এই ধরনের আচরণকে আমরা বলবো স্টেরিওটাইপিক আচরণ। তাহলে বা রিফ্লেক্স অবশ্যই স্বয়ংক্রিয়, অনৈচ্ছিক এবং স্টেরিওটাইপিক হবে। ঠিক আছে, এরপর আমরা বলেছি যে সাধারণত দেহের একটি অংশ এতে জড়িত থাকবে। একটু আমরা টেক্সিসের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য বলেছিলাম যে পুরো দেহ এতে সংযুক্ত থাকবে, রিফ্লেক্সের ক্ষেত্রে বিষয়টি এরকম নয়, এটি দেহের একটি নির্দিষ্ট অংশ জড়িত থাকবে রিফ্লেক্সের সাথে, পুরো শরীর রিফ্লেক্সের সাথে জড়িত থাকবে এরকম কোনো বিষয় নয়। ঠিক আছে, শরীরের একটি নির্দিষ্ট অংশ সেখানে জড়িত থাকবে, এটি রিফ্লেক্সের অন্যতম বৈশিষ্ট্য। এরপর হচ্ছে রিফ্লেক্স উৎপত্তিগতভাবে সহজাত। এটি একটি সহজাত আচরণ প্রাণীর। আমরা এর আগেও সহজাত আচরণ সম্পর্কে আপনাদের বলেছি, এই আচরণটি অবশ্যই প্রাণীর একটি সহজাত আচরণ, ইনেট বিহেভিয়ার। কারণ হচ্ছে প্রাণীর অনিচ্ছা সত্ত্বেও স্বয়ংক্রিয়ভাবেই শরীর ওই একটা নির্দিষ্ট উদ্দীপনার প্রতি সে একটা নির্দিষ্ট সাড়া প্রদান করে থাকবে আর কি। ঠিক আছে, এটা জন্মগতভাবে সে শিখে আসে না, সে এটা তার জিনে সেট আপ করা এই বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে হচ্ছে রিফ্লেক্স সরাসরি
শক্তির সমানুপাতিক, শক্তি মানে উদ্দীপনা শক্তির সমানুপাতিক থাকবে, অর্থাৎ উদ্দীপনা যত বেশি স্ট্রং হবে, ঠিক আছে, প্রাণীর সারা দান তত দ্রুত হবে, ঠিক আছে, মানে রিফ্লেক্স তত দ্রুত হবে। এই কারণে বলা হয়েছে রিফ্লেক্স সরাসরি উদ্দীপনা শক্তির সমানুপাতিক। উদ্দীপনা যত স্ট্রং হবে, অর্থাৎ আলোর গাঢ়ত্ব যত বেশি হবে, পিউপিল ছোট তত দ্রুত ছোট হবে, ঠিক আছে, অর্থাৎ রিফ্লেক্স তত দ্রুত ঘটবে। আরেকটি বিষয় বলা হচ্ছে যে উদ্দীপনা যত শক্তিশালী হবে সুপ্তিকাল তত কম হবে। আচ্ছা, সুপ্তিকাল কি? সুপ্তিকাল হচ্ছে মানে উদ্দীপনা প্রয়োগ করা এবং তার ফলাফল পরবর্তী মাঝখানে যে সময়টা, সেটা হচ্ছে ল্যাটেন্ট পিরিয়ড। অর্থাৎ প্রাণী একটি উদ্দীপনা তার সামনে আসবে এবং তার যে সাড়া দেওয়ার যে সময়টা, এর মধ্যবর্তী যে সময়টা, এটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যাটেন্ট পিরিয়ড, অর্থাৎ সুপ্তিকাল। অর্থাৎ উদ্দীপনা যত স্ট্রং হবে সুপ্তিকাল তত কম হবে। সাধারণ স্বাভাবিক বিষয়, কারণ উদ্দীপনা যদি স্ট্রং হয় প্রাণী তত বেশি সাড়া দিবে, সুপ্তিকাল কমে যাবে, ঠিক আছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। রিফ্লেক্স কি? আচ্ছা, আমরা এখন এখানে রিফ্লেক্সের কিছু প্রকারভেদ দেখব। প্রথমত হচ্ছে রিফ্লেক্সকে আমরা দুই ভাগে ভাগ করব, একটি হচ্ছে ফেজিক রিফ্লেক্স আর একটি হচ্ছে টনিক রিফ্লেক্স। আচ্ছা, তাহলে আমরা প্রথমে বলি যে ফেজিক রিফ্লেক্স কি। ফেজিক রিফ্লেক্স হচ্ছে এ ধরনের রিফ্লেক্সে সৃষ্ট সারা ক্ষণস্থায়ী, অর্থাৎ মানুষ যখন কোনো কারণে শরীরে অস্বস্তি ফিল করে তার নিচের শরীরকে যে বাঁকানোর যে সময়টা, এটা খুব অল্প সময় থাকে, এটাকে আমরা বলছি হচ্ছে ফেজিক রিফ্লেক্স। আচ্ছা, টনিক রিফ্লেক্স কোনটা? এ ধরনের রিফ্লেক্সের সৃষ্ট সারা দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ এ ধরনের উদ্দীপনার প্রতি প্রাণীর সারা দানটি একটি দীর্ঘ সময় পর্যন্ত থাকে, যেমন পেশির দৃঢ়তা, অঙ্গ বা ভারসাম্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই ধরনের রিফ্লেক্স জড়িত থাকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আরও বিভিন্ন ধরনের রিফ্লেক্স দেখব আর কি, বিভিন্ন ধরনের রিফ্লেক্স। প্রথমত আমরা যে রিফ্লেক্স নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাধারণ বা স্বাভাবিক রিফ্লেক্স, সিম্পল বা নর্মাল রিফ্লেক্স। আচ্ছা, এটি কি? আমরা এখানে কিছু ছবি দেখব আর কি। আপনারা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছেন যে একটি কড়াইয়ে তা দেওয়া হচ্ছে, এটা উত্তপ্ত হওয়ার সাথে সাথে যখন একটা নির্দিষ্ট পর্যায়ে মানে একটা হিট যখন অসহনীয়, মানুষের শরীরে হিটের একটা সহনীয় মাত্রা রয়েছে, যখন সেটা ক্রস করে তখন অটোমেটিক্যালি ইচ্ছা করলেও হাত দিয়ে সেই গরম কি বলে কড়াইয়ের যে হাতল, সেটাকে ধরে রাখা যায় না, ঠিক আছে। মানে এটা ধরে রাখতে মানুষ ইচ্ছা করলে ধরে রাখতে পারবে না, অটোমেটিক্যালি হাত ছেড়ে দিবে সে, ঠিক আছে। তো এই ধরনের যে রিফ্লেক্স, এটাকে আমরা বলতেছি হচ্ছে স্বাভাবিক রিফ্লেক্স। এই যে এখানে আমরা একটা ছবি দেখানো হয়েছে যে চোখে আলো পড়ার সাথে সাথে পিউপিল ছোট হয়ে যাবে, অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে। মানুষ ইচ্ছা করলেই যখন আলো পড়বে সে পিউপিলকে বড় রাখতে পারবে না, পিউপিল অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে, ঠিক আছে। এই আমরা ছবির মাধ্যমে এটি বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। তার মানে হচ্ছে সাধারণ রিফ্লেক্স যেটি, এটি হচ্ছে জন্মগত এবং স্বাভাবিক প্রতিক্রিয়া, ঠিক আছে। আর রিফ্লেক্স সাধারণত এটি সহজাত আচরণ। আমরা বলেছি রিফ্লেক্স সবসময় সহজাত আচরণ, অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রা যখন তার অসহনীয় পর্যায়ে চলে যায়, মানুষ সেটাকে ধরে রাখতে পারে না, অটোমেটিক্যালি ব্রেন সেখান থেকে হাতকে সরিয়ে রাখবে আর কি। এটা এই ধরনের, এটা হচ্ছে একটি রিফ্লেক্স। এবং চোখে আলো পড়লে চোখের মনি বা যে আমরা যে বলেছি যে চোখের যে পিউপিল যেখান দিয়ে আলো প্রবেশ করে সেটি ছোট হয়ে যায়। আমরা পরবর্তীতে আরেকটি রিফ্লেক্স নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আনকন্ডিশনাল রিফ্লেক্স। আনকন্ডিশনাল রিফ্লেক্স আমরা এখানে কিছু ছবি দেখবো আর কি। যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু সুস্বাদু ফল, ফ্রুটস রয়েছে এবং কিছু খাবার রয়েছে। এই মানে খাবার দেখলে মানুষের মানে তার দেখার মাধ্যমে ওই অভিজ্ঞতার ফলে যে ধরনের রিফ্লেক্স সংঘটিত হয়, যেমন লালা ঝরা, ঠিক আছে, লালা ঝরে আর কি। খাবার দেখার সাথে সাথেই, সুস্বাদু খাবার দেখার সাথে সাথে লালা ঝরা যে বিষয়টি রয়েছে, ঠিক আছে। তাহলে এই যে উদ্দীপনা হচ্ছে খাদ্য এবং লালা ঝরা হচ্ছে সরাসরি রিফ্লেক্স, ঠিক আছে। এটি একটি সহজাত আচরণ। এবং ওই হাঁচি কাশি আসা, অর্থাৎ মানুষের শ্বাসনালীতে যদি কোনো বস্তু প্রবেশ করে তখন অটোমেটিক্যালি হাসি আসবে, এটা মানুষের নিয়ন্ত্রণাধীন নয়, ঠিক আছে। এটি পুরোটাই স্বয়ংক্রিয়ভাবে ঘটে থাকে আর কি, ঠিক আছে। এটি একটি সহজাত আচরণ। এই যে আমরা এখানে বলেছি আর কি যে শর্তহীন বা আনকন্ডিশনাল রিফ্লেক্সগুলো হচ্ছে এটি জন্মগত, এখানে শেখার কিছু থাকে না। আর রিফ্লেক্স সবসময় জন্মগতই হবে, যেহেতু এটি একটি সহজাত আচরণ। আমরা প্রথমেই এর বৈশিষ্ট্যতে বিষয়টি বলেছি, ঠিক আছে। এবং এটি স্বাভাবিকভাবেই ঘটে থাকে, যেমন এই যে আমরা বলেছি যে খাবার দেখলে লালাক্ষরণ হওয়া, হাঁচি কাশি, শ্বাসনালীতে যদি কোনো অপ্রীতিকর বস্তু যায় তাহলে সেখানে হাঁচি কাশির উদ্ভব হবে, ঠিক আছে। এটি হচ্ছে সহজাত আচরণ, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তীতে আরেকটি রিফ্লেক্স দেখব, সেটি হচ্ছে কন্ডিশনাল রিফ্লেক্স। আমরা এখানে কিছু ছবি দেখতেছেন আপনারা। কন্ডিশনাল রিফ্লেক্স হচ্ছে কি, যে এটি হচ্ছে ওই যে একটা প্রাণীকে খাবার দেওয়ার জন্য ঘন্টা বাজানোর যে বিষয়টি আর কি,
এখানে যেটা দেখানো হয়েছে যে খাবার দেখলে প্রাণীর লালা ঝরতেছে। 2 নম্বর ছবি দেখানো হয়েছে ঘন্টা বাজালে প্রাণীর খাবার দেওয়া হয়, মানে ঘন্টাটা হচ্ছে এটা উদ্দীপনা যেটার মাধ্যমে প্রাণী বুঝতে পারে যে এই ঘন্টা বাজার পরে তাকে খাবার দেওয়া হবে, এবং এই ঘন্টা বাজানোর সাথে সাথেই তার শরীর থেকে লালাক্ষরণ শুরু হয় আর কি। আচ্ছা, আমরা বিভিন্ন উদাহরণ দেখবো আর কি। এই যে পেভলভের তথ্য থেকে এটা প্রমাণ করা হয় যে খাবার মুখে যাওয়ার সাথে সাথে বা ওইটা দেখার সাথে সাথে তাকে যে একটা ট্রেনিং দেওয়া হয় যে ঘন্টা বাজার সাথে সাথে কুকুরের লালা ঝরার যে বিষয়টি, ঠিক আছে, এটিকে আমরা কন্ডিশনাল রিফ্লেক্স বলতে পারি। অথবা আমরা আরেকটি বিষয় বলতে পারি, যেমন যাদের বাস্তব উদাহরণ দিয়ে যদি আমরা বলি, যেমন যে রেল লাইনের সাইডে যাদের বাড়ি থাকে, ওরা কিন্তু হচ্ছে ওই যখন রেলগাড়ি আসে, ঠিক আছে, রাত্রে ঘুমায়, ওদের কাছে কিন্তু এটা মানে কোনো ডিস্টার্ব ফিল হয় না, ঠিক আছে, কেননা তারা এটিতে অভ্যস্ত হয়ে গিয়েছে, ঠিক আছে। মানে এই ধরনের রিফ্লেক্স হচ্ছে কন্ডিশনাল রিফ্লেক্স। আমরা ওই যে ফ্যানের যে শব্দটা হয়, ঠিক আছে, যে আমরা ঘুমানোর সময় যদি এটা রেগুলার এই ফ্যান চলতে থাকে, দেখা যায় এই ফ্যানের শব্দে মানে হচ্ছে মানুষ অভ্যস্ত হয়ে যেতে পারে, ঠিক আছে। এই ধরনের রিফ্লেক্স হচ্ছে কন্ডিশনাল রিফ্লেক্স, ঠিক আছে। আচ্ছা, মানে এটা হচ্ছে শর্তাধীন। ওই যে শর্ত হচ্ছে এখানে এটা খাবার দেখার সাথে লালা জড়িত না, এখানে ঘন্টা বাজার সাথে কুকুরের লালাক্ষরণের বিষয়টি নির্ভর চলে আসে, ঠিক আছে। এই ধরনের রিফ্লেক্স হচ্ছে কন্ডিশনাল রিফ্লেক্স। আচ্ছা, আমরা আরেক ধরনের রিফ্লেক্স দেখব, সেটা হচ্ছে স্পাইনাল রিফ্লেক্স, ঠিক আছে। স্পাইনাল রিফ্লেক্সটা এটা আসলে মানুষের ডিরেক্টলি মস্তিষ্কের সাথে সংযুক্ত থাকে না। মানুষের যে স্পাইনাল কর্ড থাকে, আপনারা জানেন মানুষের সুষুম্না স্নায়ু যে 31 জোড়া রয়েছে, এই 31 জোড়া স্নায়ু কিন্তু মানে এদের যে স্নায়ু প্রবাহ বা স্নায়ুর যে মানে ক্রিয়ার যে ধরন, সেটি হচ্ছে মোটর এবং সেন্সরি দুইটাভাবেই কাজ করে থাকে সরাসরি। এগুলো কিন্তু মানুষের কেন্দ্রীয় মস্তিষ্কের কাজ নয় আর কি। এটা মস্তিষ্ক ছাড়াই সুষুম্না স্নায়ুর মাধ্যমে যে রিফ্লেক্স সংগঠিত হয়ে থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে মেরুদণ্ডীয়। যেমন এই যে পায়ের মধ্যে যদি অপ্রীতিকর কোনো কিছু বস্তু থাকে, সে পাটাকে উঠিয়ে নেয়, ঠিক আছে। যেমন হচ্ছে এই যে মেরুদণ্ড দ্বারা এটা হচ্ছে, অর্থাৎ পায়ে কাটা ফুটলে পা দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া। এতে মস্তিষ্ক সরাসরি অংশগ্রহণ করে না, সেখানে মানুষের যে স্পাইনাল কর্ড থাকে এবং সেখানে যে স্পাইনাল নার্ভ থাকে, সেটা সরাসরি স্বয়ংক্রিয়ভাবে মানে সাড়া প্রদান করে থাকে। এই ধরনের রিফ্লেক্স, এটাকে স্পাইনাল রিফ্লেক্স বলা হয়। আচ্ছা, এরপর কোরোটিও রিফ্লেক্স, আমরা যেটা বলছি মানুষের কোরোটিক যে স্নায়ু রয়েছে, ঠিক আছে, এই যেমন যে চোখে আলো পড়লে যে চোখ যে সংকুচিত হয়ে যাওয়ার যে বিষয়টি, সেটি হচ্ছে সেন্সরি স্নায়ুর মাধ্যমে হয়ে থাকে। এটা কোরোটিক স্নায়ু, মানে মানুষের কোরোটিক মস্তিষ্ক ক্রেনিয়াল নার্ভ সরাসরি জড়িত থাকে এটাতে, ঠিক আছে। এরপরে আমি আরেকটি গুরুত্বপূর্ণ রিফ্লেক্সের কথা এখানে আলোচনা করেছি, সেটি হচ্ছে স্বয়ংক্রিয় বা অটোমেটিক রিফ্লেক্স। এই যে অটোমেটিক রিফ্লেক্স কোনগুলো, এটা হচ্ছে যে দেহের অভ্যন্তরীণ অঙ্গের বিভিন্ন শরীরের ভিতরে, যেমন হৃদস্পন্দন, পরিপাক ক্রিয়া, মানুষের যে ব্যারো রিসিপ্টরের মাধ্যমে যে রক্তচাপ নিয়ন্ত্রণ সারা শরীরের মধ্যে, এই ধরনের রিফ্লেক্সগুলো হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক আর কি, ঠিক আছে। এরপরে উইথড্রয়াল রিফ্লেক্স আছে, ওই যে একটা নির্দিষ্ট হিটের পরে মানুষের শরীরের নির্দিষ্ট অঙ্গকে সরিয়ে নেওয়া, ঠিক আছে, হাতের আঙ্গুল মানে যখন তার অসহনীয় মাত্রায় হিট চলে আসে তখন সে অটোমেটিক্যালি সেখান থেকে হাত সরিয়ে নেয়। এই ধরনের রিফ্লেক্সকে আমরা বলতে পারি হচ্ছে প্রত্যাহারমূলক রিফ্লেক্স বা উইথড্রয়াল রিফ্লেক্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ রিফ্লেক্স হচ্ছে সমতা রক্ষাকারী রিফ্লেক্স। এটি আবার কেমন, যেমন হচ্ছে ভারসাম্য নিয়ন্ত্রণের জন্য মানুষ কিছু রিফ্লেক্স ব্যবহার করে। অর্থাৎ মানুষ যখন একটা নির্দিষ্ট দণ্ডের উপর দিয়ে হাঁটার চেষ্টা করে, তখন তার দুই হাতকে কিন্তু দুই দিকে প্রসারিত করে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করে, ঠিক আছে। সে ইচ্ছা করলে হাতটাকে গুটিয়ে রাখতে পারবে না। সে যখন উটের ভিতর দিয়ে হাঁটবে তখন হাতটাকে বিভিন্নভাবে নাড়িয়ে, হ্যাঁ, পাখার মতো করে সে সেটাকে ব্যালেন্স করবে। এটাকে আমরা বলবো হচ্ছে সমতা রক্ষাকারী রিফ্লেক্স। আবার মানুষ যখন যে পড়ে যায় তখন সামনের দিকে ঝুঁকে যায়। মানুষ ইচ্ছা করলে পড়ে গেলে পিছন দিকে বেঁকে হয়ে থাকতে পারবে না, তাকে সামনেই ঝুঁকে পড়তে হবে, ঠিক আছে। এই ধরনের রিফ্লেক্সকে আমরা বলবো হচ্ছে সমতা রক্ষাকারী রিফ্লেক্স, ঠিক আছে। যাই হোক আর কি, পুরো লেকচার জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হাসান, আমি লেকচারার হিসেবে রয়েছি সরকারি আশিক মাহমুদ কলেজ জামালপুরে। যাই হোক আর কি, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে প্রাণী আচরণ সম্পর্কিত অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনায় আসবো। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমরা পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।